আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। যে যেখান থেকে আমাকে শুনছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বাদুর রায়হান। এপার বাংলা ওপার বাংলা বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমার গল্প শোনো সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করোনি সেই সকল বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রতিনিয়ত হরর বাংলা অফিসিয়াল বিডি ভূতের গল্প উপহার দিয়ে থাকি। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা এটা তোমাদের উপর নির্ভর করে, কিন্তু ভৌতিক গল্প শুনিনি এমন একজন আমরা খুঁজে পাবো না। একটা সময় ছিল হ্যারিকেনের আলোয় উঠোনে বসে দাদা দাদি পিসি মাসির কাছে ভূতের গল্প শোনার যে একটা বায়না, সেটা হয়তো বা এখন আর নেই, কিন্তু সেই ধারাবাহিকতায় কোনো প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেই ভৌতিক গল্পগুলি শুনে থাকি। তো এরকম একটি গল্প আজকে তোমাদের মাঝে তুলে ধরবো। তবে প্রথমে আমি বলিনি, হরর বাংলা অফিসিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। আশা করি তোমরা মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেবে না এবং সমাজে রটাবে না। আজকে ভূতের গল্প আদ খাওয়া মরা গল্প পাঠে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইনে শাহরিয়া রায়হান সীমান্ত। আমরা গল্পে ফিরে যাই। দোয়ারগাছা গ্রামে পা রেখেই অদ্ভুত এক অনুভূতি হয়, যেন চারপাশে অদৃশ্য চোখগুলো ঘুরে ঘুরে তাকিয়ে আছে। কে যেন নিঃশব্দে কান পেতে শুনছে তোমাদের পায়ের আওয়াজ। বড় রাস্তা থেকে নেমে বাঁশঝাড় ঘেরা মেঠো পথ ধরে একটু ভেতরে গেলেই দেখা মেলে একটি পুরনো জরাজীর্ণ দোতলা বাড়ি, গণশ্যাম দত্তের ভিটে। এই বাড়িতে আর এই গ্রামে নিয়ে বহু কথা আছে। একসময় এখানে তাবর তাবর লোকেরা আসতেন গণশ্যাম দত্তের কাছে। কবিরাজ বলে কথা, তার ঔষধে জ্বর সর্দি তো দূর, নাকি ক্যান্সারও ভালো হয়ে যেত। তবে ওই ঔষধের একটা অদ্ভুত দিক ছিল, সবকিছু মূলত উপাদান ছিল আদ। কিন্তু গণস্বাত্মদের যে আদ ব্যবহার করত সেটা ছিল কালচে রঙের, দেখতে প্রায় জ্বালানো কাঠের মতো, গন্ধ তীব্র ঝাঁঝালো। কেউ জানতো না এই আদ কোত্থেকে আসে, কিন্তু ব্যবহার করার পর রোগ সেরে যেত। তবে তারপর মানুষগুলো যেন কেমন হয়ে যেত, কথা কমে যেত, দুটো চোখের ভিতরে ঢুকে যেত, হাসতো না, খেত না, কাঁদতো না, কেমন যেন একটা অদ্ভুত হয়ে যেত। তারপর শুরু হয় মৃত্যু। ধীরে ধীরে একে একে যারা এই আদ খেয়েছিল তারা সবাই অদ্ভুতভাবে মারা যেতে লাগলো। 20 বছর পরে অর্ণব 35 বছর বয়সী, পেশায় ফ্রিল্যান্সিং সাংবাদিক, ভৌতিক ঘটনাবলী নিয়ে লেখালেখি করে। ইউটিউব চ্যানেলও আছে তার, নাম ভূতের ছায়া। একদিন তার ইনবক্সে আসে একটা ইমেল, প্রেরক অজ্ঞাত, কিন্তু মেলটি বিষয় দোয়ারগাছের দত্তবাড়ির এখনো গণশ্যামের ছায়া গড়ে। মেলে এর মধ্যে এক লাইন, তুমি যদি সাহসী হয় এসো, আধ খাওয়া মরাদের অল্প এখনো শেষ হয়নি, গল্প আরো বাকি। অর্ণব এটাকে একটা পুরনো লোকের কথা ভেবেই প্রথমে পাত্তা দেয় না, কিন্তু পরের দিন তার ইউটিউবের ভিডিওর নিচে একটা কমেন্টস, তুমি যদি সত্যি সাহস দেখাতে চাও দোরগাছা যাও, আমরা অপেক্ষায় আছি। অর্ণব ভাবে এটা জিনের বানিয়ে ফেললেই হয়। পাড়ার বন্ধু তুষার আর ক্যামেরাম্যান নীল তিনজনে মিলে রওনা দেয় দোরগাছায়। বিকেল আলো স্নান হয়ে এসেছিল। দোরগাছায় পৌঁছে তারা উঠল গ্রামের একমাত্র অতিথিশালায়, যেটা আসলে প্রাক্তন পোস্ট অফিস। গ্রামের মানুষের চোখে মুখে অবিশ্বাস্য আতঙ্ক নিয়ে তাকিয়েছিল। কেউ কথা বলেনি, শুধু একজন বৃদ্ধ বলেছিল, ওই বাড়ির দিকে তাকাবে না। দত্তবাড়ির আধ খাওয়া মানুষগুলো আর মুখে থাকে না। তাদের প্রথম রাত তারা গেল সেই পরিত্যক্ত দোতলা বাড়ির সামনে। ক্যামেরা, মাইক, লাইট সব রেডি। দরজাটা কাঠের, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। অর্ণব ধাক্কা দিল দরজায়, সেটি কিরমির করে খুলে গেল নিজে থেকেই। ভেতরে ঢুকতেই নাকে এসে লাগলো এক তীব্র পুরনো আদের গন্ধ, কিন্তু যেন তাতে মিশে আছে মরা শরীরের পচা গন্ধ। নীল হঠাৎ গলায় বলে উঠল, ভাই, পিছন থেকে কে যেন আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কিন্তু সেখানে কেউ ছিল না। ক্যামেরাম্যান অফ হয়ে যা। হঠাৎ তুষার চিৎকার করে ওঠে, দেখছিস ও ঘরে?
ওখানে কেউ বসে আছে। অর্ণব তাকিয়ে আছে। সত্যি ঘরের কোনায় এক বৃদ্ধ বসে আছে, গায়ে সাদা ধুতি, হাতে একটা আধ চিবোচ্ছে, কিন্তু তার চোখ দুটো ছিল না। গণেশন দত্ত মারা যায়নি, সে মার খেয়েছে। এমন এক মৃত্যু যেখানে শরীর মারা যায় না, কিন্তু আত্মা আটকে পড়ে আধ এক অভিশাপে। বহু বছর আগে সে এমন এক আধ খুঁজে পেয়েছিল যেটা ভূতের টেনে আনতো। সেই আধ কেউ খেলে তার শরীরে আস্তে আস্তে ছায়া ঢুকে পড়তো, শরীর শুকিয়ে যেত, মন হারিয়ে যেত, আর একসময় সেই মানুষটা আধ খাওয়া মরা হয়ে যেত। আধ খাওয়া মরা মানুষের মুখ থাকতো না, তারা কথা বলতে পারতো না, শুধু নিঃশব্দে দেখতো, চিবুত থাকতো সেই অভিশপ্ত আধ দিনের পর দিন। তাদের কাজ নতুন কাউকে খুঁজে বের করা যে তাদের দলে যোগ দেবে। সেই রাতে অর্ণব, নীল আর তুষার তিনজনই এক ঘরে পড়ে যায়। তারা ক্যামেরা ফেলে পালায়, কিন্তু তাদের একজন ফিরে আসেনি। তুষার আর অর্ণব ছুটতে ছুটতে পৌঁছে যায় অতিথিশালায়, কিন্তু তখন রাত 3টে। গ্রামের কারো সাহস নেই তাদের সাহায্য করা। তারা ফোন দেয় পুলিশে, কিন্তু কোনো সিগন্যাল নেই। সকালে তারা খোঁজ করে নীলকে, যায় দত্ত বাড়িতে, কিন্তু সেখানে তারা দেখে দোতলা জানালার এক চেনা মুখ আধ চিপাচ্ছে নীল, কিন্তু তার মুখটা নেই। ফিরে যায় অনিষেধ। অর্ণব শেষবারের মতো গ্রাম ছেড়ে শহরে। ইউটিউবে সেই ভিডিও আপলোড করে না, ক্যামেরার ফুটেজ কিছু নেই, কেবল ঝাপসা কুয়াশা আর আবহাওয়ার শব্দ। কিন্তু তার প্রতিদিন সকালে ঘুম ভাঙে একটা আদের গন্ধে। ঘরে কেউ থাকে না, শুধু বালিশের পাশে একটা কালো আধ পড়ে থাকে। নীল এখনো তাকে ডাকছে। আধ খাওয়া মরা কাউকে ছাড়ে না, আর কাউকে ছাড়বেও না। গাইস, গল্পটা আসলে কেমন লেগেছে আমি বলতে পারবো না। তোমাদের একটা ভালো কমেন্টস, মন্দ কমেন্টস, সব কমেন্টসই আমাকে ভালো ভৌতিক গল্প বানাতে সাহায্য করে। তো তোমাদের এরকম যদি গল্প থাকে, তোমাদের জীবনে ঘটে যাওয়া, কর্মস্থলে ঘটে যাওয়া, স্কুল জীবন, ছাত্র জীবন, ইউনিভার্সিটি জীবনে কোনো ভৌতিক গল্প ঘটে থাকে, আমি বলবো তোমরা, আমি ইমেল কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তোমরা সেই গল্পগুলো পাঠিয়ে দাও। আমরা সেই গল্পগুলোকে এপিসোড আকারে দর্শকদের সামনে তুলে ধরবো। তোমার না বলা কথাগুলো, না বলা ভৌতিক গল্পগুলো, যে যেখান থেকে শুনলে। সকলের কাছে অনুরোধ থাকলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করি প্রতিনিয়ত ছোট্ট ছোট্ট ভৌতিক গল্প উপহার দিতে। জানি না তোমাদের কত ভালো লাগে, ভালো লাগা না লাগা সেটা তোমাদের উপর। তবুও তোমাদের কাছে একটা কমেন্টস চাচ্ছি, কারণ একটা ভালো কমেন্টস, একটা মন্দ কমেন্টস আমাকে কাজ করার স্পিড বাড়িয়ে দেয়। তো ভৌতিক গল্প হরর বাংলা অফিসিয়াল বিডি থেকে বিদায় নেওয়ার আগে এটাই থাকবে সকলের কাছে, মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না, মিথ্যা কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেবে না। ভালো থেকো, ভালো রেখো। নমস্কার, আল্লাহ হাফেজ।